ঠিক আছে, শুরু। দেখো 76 নাম্বার কি আছে, অ্যাট ওয়ান্স উইথস এন্ড। এবার এখানে অনেকগুলো শব্দ আছে যেগুলো মানে তোমরা জানো না, আগে শব্দের মানে বোঝো তারপর পড়বো। আচ্ছা, এন্ড মানে কি? ভেরি গুড। এই উইথ শব্দটার মানে কি জানা আছে? আচ্ছা, উইটি শব্দটা শুনেছো? ওয়াইজ শব্দটা শুনেছো? WISE। এই ওয়াইজ মানে কি গো? জ্ঞানী, জ্ঞানী। উইজডম মানে কি? এটার মানে জ্ঞান, আর ওয়াইজ মানে কি? জ্ঞানী। ঠিক। উইট মানে কি? বুদ্ধি। ঠিক আছে, উইটি মানে বুদ্ধিমান লোক। এবার এন্ড মানে কি? শেষ। উইট মানে হচ্ছে বুদ্ধি। অ্যাট ওয়ান্স উইথস এন্ড মানে হচ্ছে যেখানে গিয়ে কারোর বুদ্ধি শেষ হয়ে যায়। এর মানে কি? যেখানে গিয়ে আমার বুদ্ধি শেষ হয়ে যাবে। ধরো আমি একটা রিজনিং সলভ করছি, ঠিক আছে, এবার রিজনিংটা সলভ করার চেষ্টা করছি, সমস্ত টেকনিক অ্যাপ্লাই করে ফেলেছি, কোনোভাবে শেষ হচ্ছে, কোনোভাবে আমি সলভ করতে পারছি না, আমার সমস্ত বুদ্ধি শেষ। এরপর আমি কোন পজিশনে দাঁড়িয়ে থাকবো? কনফিউজড হয়ে যাব, হতবুদ্ধি হয়ে যাব, যে এবার কি করবো, আমি তো বুঝতেই পারছি না, তাই না? যেখানে গিয়ে আমার বুদ্ধি শেষ হয়ে যায়, তারপর আমাদের অবস্থা কি হয়, যে এবার তুমি জানি না কি করতে হবে। আমি প্ল্যান করেছিলাম যে এই টাইমের মধ্যে এই কাজ শেষ করে ফেলবো, এবার আর আমার তাহলে অ্যাট ওয়ান্স উইথ এন্ড মানে কি? কমপ্লিটলি কনফিউজড অর পারপ্লেক্সড। কনফিউজড মানে হতবুদ্ধি, পারপ্লেক্সড মানেও হতবুদ্ধি, মানে যেখানে আমার বুদ্ধি শেষ। বোঝা গেছে? তারপরে কি আছে দেখো, অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স। এর কোনো গল্প বলবো না, কারণ এর গল্প বলে তোমরা কিছু বুঝতেও পারবে না, মুখস্থ করবা। ইন ডিসঅর্ডার অর কনফিউশন মানে বিশৃঙ্খলা। ঠিক স্পেলিং লিখেছি? ঠিক লিখেছে তো? ঠিক আছে। অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন্স মানে হচ্ছে বিশৃঙ্খলা, সমস্ত কিছু এলোমেলো। আমি যদি বলি মাই রুম ইজ অ্যাট সিক্সেস অ্যান্ড সেভেন, এর মানে কি আমার ঘরে সমস্ত কিছু এলোমেলো আছে, কিচ্ছু সাজানো গোছানো নেই। বোঝা গেছে? তারপরে কি আছে দেখো, অ্যাট দ্য ড্রপ অফ হ্যাট অর ডাইম। এবার ভাবো তুমি মাথার মধ্যে একটা টুপি পরে আছো, ঠিক আছে, সেটাকে তুমি খুব ভাবনা চিন্তা করে মাটিতে ফেলবে? হ্যাঁ, একটা হাওয়া আসলো উড়ে পড়ে গেল, হতেই পারে এরকম। যদি মাথা থেকে আমাকে টুপিটা ফেলতে হয়, তার জন্য কোথায় ছিলাম? ও হ্যাঁ, অ্যাট দ্য ড্রপ অফ হ্যাট মানে কি? মাথা থেকে টুপি পড়ে যাও, তাই না? বা ধরো ডাইম মানে জানো কি? ডাইম মানে হচ্ছে খুচরো পয়সা। ডাইমে হচ্ছে তোমরা, আচ্ছা এটা জানা আছে আমেরিকার টাকাকে কি বলে? আমেরিকার কারেন্সিকে কি বলে? ডলার বলে, এবং সেন্টও বলে। টাকাকে বলে ডলার এবং পয়সাকে বলে সেন্ট। ডাইম মানে হচ্ছে সেন্ট, মানে পয়সা। এবার ধরো আমার পকেট থেকে একটা হয়তো 5 টাকার একটা কয়েন ছিল, পড়ে গেছে, এটাকে আমি খুব ভাবনা চিন্তা করে ফেলবো? ভুল করেই পড়বে বা হুট করে পড়ে যেতে পারে, যেটা ডেফিনেটলি প্ল্যান্ড হবে না। বা মাথা থেকে একটা টুপি পড়ে যাবা, কোনোদিন প্ল্যান করে মাথা থেকে টুপি ফেলবো কি? কখনো হবে না। অ্যাট দ্য ড্রপ অফ হ্যাট মানে হচ্ছে কোনো আনপ্ল্যান্ড ঘটনা, যেটা আমি কখনো প্ল্যান করিনি। কি আছে দেখো, উইদাউট এনি হেজিটেশন বা ইনস্ট্যান্টলি, হঠাৎ করে কিছু হওয়া। টুপি তো হঠাৎ করেই পড়বে, বা যদি পকেটে টাকা থাকে, একটা নোট বের করতে গেলাম, পয়সাটা পড়ে গেল, হঠাৎ করেই হবে, ডেফিনেটলি প্ল্যান করে হবে না। বোঝা গেছে? তারপরে দেখো আরো একটা লেখা আছে, উইদাউট হ্যাভিং প্ল্যান্ড বিফোর হ্যান্ড, মানে যেটা আগে থেকে আমি প্ল্যান করিনি। বোঝা গেছে? তারপরে কি আছে দেখো, অ্যাট দ্য 11th আওয়ার। ঘড়িতে কটা ঘন্টা থাকে? 12টা থাকে। 12-র একদম আগের মোমেন্টটা কি? 11। অ্যাট দ্য 11th আওয়ার মানে একদম শেষ মুহূর্ত না? তারপর তার টাইম নেই, তারপর তো 12টা বেজে যাবে। ধরো আমার 12টার সময় কোথাও যাওয়ার আছে, আমার 11টার সময় মনে পড়লো যে এবার আমাকে সেখানে যেতে হবে, তাহলে কি লাস্ট মোমেন্টে মনে পড়লো? অ্যাট দ্য 11th আওয়ার মানে হচ্ছে কোনো কিছু লাস্ট মোমেন্ট বা ডেডলাইনের একদম আগে। দেখো কি লেখা আছে, অ্যাট দ্য ভেরি লাস্ট মোমেন্ট, একদম শেষ মুহূর্তের আগে। বোঝা গেছে? যার ইংরেজিতে সমস্যা আছে, বাংলা যেটা বলছি সেটা লিখে নিবা, বুঝলা? তারপরে দেখো ব্যাকসিট ড্রাইভার, আগের দিন পড়লাম না আর্মচেয়ার ক্রিটিক, হ্যাঁ, যে শুধু বসে বসে জ্ঞান দেয়, যার বাস্তব বুদ্ধি কিচ্ছু নেই,
ঠিক। ব্যাক সিট ড্রাইভার মানে কি, গাড়ির পেছনে বসে আছি, পেছনের সিটে বসে আমি ড্রাইভারকে বলছি কিভাবে গাড়ি চালাতে হয়। এর কোনো সেন্স হয়? আমি তো নিজেই গাড়ি চালাতে জানি না বলে পেছনে বসে আছি। আমার যদি এতই বুদ্ধি থাকতো তাহলে আমি গাড়িটা চালাতাম। ব্যাক সিট ড্রাইভার মানে যার কোনো বাস্তব বুদ্ধি নেই তবুও সে কাউকে জ্ঞান দিচ্ছে। দেখো কি লেখা আছে, ইন্টারফিয়ারিং ইন দ্য অ্যাফেয়ার্স উইদাউট হ্যাভিং নলেজ। বলছে এমন কোনো বিষয়ে আমি নাক গলাচ্ছি যেই বিষয়ে আমার বিন্দু মাত্র কোনো আইডিয়া নেই। এটা কারা করে বলো তো? বড় লোকরা দেখবে ড্রাইভারকে বলে, টোটোতে চাপতে তোমরা দেখেছো কিনা জানি না, কিন্তু কিছু কিছু পাকা লোক থাকে, টোটোওয়ালাকে বলবে এইভাবে চালা, এখান দিয়ে চল, দেখবে এরকম বলে। এদেরকে বলে ব্যাকসিট ড্রাইভার। কেন? ও জীবনে কোনোদিনও এই কাজটা করেনি, কিন্তু ও কোনোদিনও সিচুয়েশন ডিলই করেনি, কিন্তু ও তোমাকে জ্ঞান দিচ্ছে। ঠিক আছে। আচ্ছা আরেকটা দেখো, আরেকটা কি আছে লেখা, এ পারসন হু অফার্স আনসলিসিটেড অ্যাডভাইস। এখানে একটা ভালো শব্দ আছে, ওই জন্য বললাম। এই আনসলিসিটেড এর মানে জানা আছে? সলিসিটেড মানে হচ্ছে যাচিত, যা জানতে চাওয়া হয়েছে। আনসলিসিটেড মানে হচ্ছে অযাচিত, যা কেউ জানতে চায়নি। মানে এমন কোনো অ্যাডভাইস দেওয়া যেটা কেউ তোমার কাছে জানতে চায়নি। আমি ড্রাইভারকে বলছি তুমি এইভাবে গাড়ি চালাও, ও কি জানতে চেয়েছে আমার কাছ থেকে? আমি নিজে পাকামো করে দিচ্ছি। আনসলিসিটেড মানে হচ্ছে যা জানতে চাওয়া হয়নি তাও তুমি বলছো, অযাচিত। লিখে নাও, এটা তো ভালো শব্দ, নতুন শব্দ, শুনেছো আগে? তাহলে লেখো। হ্যাঁ, বাড়িতে গিয়ে এখন কেন লিখবা না? পড়তে পড়তে লেখো, তাহলে ভালো সময় এখনই মুখস্থ হয়ে যাবে। বাড়ি গিয়ে যখন লিখবে, বাড়ি গিয়ে লেখা হয় না। হ্যাঁ হ্যাঁ বলছি। অযাচিত বা যা জানতে চাওয়া হয়নি এমন। আচ্ছা এবার বোঝো, এখানে দেখো অনেকগুলো লেখা আছে না আনসার। এটা কেন দেওয়া আছে? এই প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নটা প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, মানে আগে কোনো না কোনো পরীক্ষায় এসেছে। এবার ধরো কোনো একটা পরীক্ষায় এই অপশনটা এসেছিল, কোনো একটা পরীক্ষায় এই অপশনটা এসেছিল, তাই দুটোই দেওয়া হয়েছে যাতে তোমার জানা থাকে। কেন? আমি তো বুঝিয়ে দিচ্ছি, এক্স্যাক্টলি এই সেন্টেন্সে যে আসবে তার তো কোনো মাথার দিব্যি নেই। এই এতগুলো অপশন আছে মানে হচ্ছে এতগুলো পরীক্ষায় এসেছে এবং বারবার অপশনগুলো চেঞ্জ হয়ে গেছে, এইটুকুনি ডিফারেন্স। মানে একই, শুধু বলার ধরনটা আলাদা। ঠিক আছে, পড়বা রিডিং, তুমি তো মানে বুঝে গেলে, এবার তুমি সবগুলো একবার রিডিং দিয়ে দিলে। সব মুখস্থ করতে হবে, তোমাকে তো মানেটুকুনি বুঝতে হবে, জিসটা বোঝো। বোঝা গেছে? আচ্ছা তারপরে দেখো ব্যাগ অ্যান্ড ব্যাগেজেস, ভালো প্রশ্ন, এটা খুবই সোজা। মানে হচ্ছে পোটলা পুটলি বা তল্পি তল্পা গুটিয়ে যাওয়া। I took all my bag and baggages with me, মানে আমি আমার যত রকমের জিনিসপত্র ছিল সবকিছু নিয়ে গেছি। ব্যাগ অ্যান্ড ব্যাগেজেস মানে তোমার যত কিছু সম্পত্তি আছে সমস্ত কিছু। বোঝা গেছে? এটা সাধারণ জিনিস, এটা বোঝার কিচ্ছু নেই। ব্যাগ অ্যান্ড ব্যাগেজ মানে হচ্ছে তল্পি তল্পা গুটিয়ে যাওয়া, মানে সমস্ত কিছু নিয়ে যাওয়া। শুনেছো এই টার্মটা, তল্পি তল্পা গুটিয়ে যাওয়া মানে যা আছে সমস্ত কিছু নিয়ে যাওয়া। তারপরে কি আছে দেখো, বেকারস ডজন, খুব ভালো। আচ্ছা এক ডজনে কটা জিনিস হয়? কিন্তু এখানে কটা জিনিস লেখা আছে? আ গ্রুপ অফ 13 আইটেমস। কেন ম্যাডাম এরকম কেন হয়? বুঝতে হবে কেন হয়। শুনে নাও গল্পটা, তাহলে মনে থাকবে। আগেকার সময় দেখো, আমাদের স্টেপল খাবার কি? ভাত রুটি, ঠিক। বিদেশিদের স্টেপল খাবার কি? পাউরুটি, তাই না? এবার আগেকার সময় একটা নিয়ম ছিল, যেখানে ধরো আমি 12টা পিস পাউরুটি বেচবো, তো তার একটা সার্টেন ওয়েট হতে হবে। ধরো 12টা পিস পাউরুটি মিনিমাম 250 গ্রাম হতেই হবে। ঠিক আছে। এবার যদি আমি তো বেকার, আমি তো বদমাশ লোক। বেকার মানে কি? যে পাউরুটি বিক্রি করছে। এবার আমি কি করলাম, আমি হয়তো 12টা পিসই দিলাম, কিন্তু সেটাকে 200 গ্রাম বানিয়ে দিলাম। করতেই পারি নিজের প্রফিট বাড়ানোর জন্য। কিন্তু যদি এটা কোনো বেকার কোনোদিনও করতো, তাহলে তাকে কিন্তু প্রচন্ড গুরুতর শাস্তি দেওয়া হতো। যদি একটা সার্টেন ওয়েটের নিচে আন্ডার ওয়েট খাবার যদি সে বিক্রি করে, তাহলে তাকে শাস্তি দেওয়া হবে। তো এই শাস্তিটা অ্যাভয়েড করার জন্য ওরা কি করতো, ওই 12টা পাউরুটির মধ্যে আরো একটা এক্সট্রা পাউরুটি অ্যাড করে দিত। যদি কোনো কারণে কোনোভাবে ওটার ওয়েট কম হয়, ওই একটা এক্সট্রা পাউরুটি দিয়ে যাতে সেটা ম্যানেজ হয়ে যায়। তাই জন্য বেকারস ডজন মানে 13টা। যা দেওয়া আছে তার থেকে একটু লাগিয়ে দিলাম, যাতে যদি কম হয় তাহলে যাতে আমার দোষ না হয়। বুঝা গেছে? তারপরে কি আছে দেখো, বল ইন ইওর কোর্ট। এর মানে কি? বলছে বলটা এবার তোমার দিকে এসেছে। ক্রিকেট খেলছো,
ঠিক আছে, বল তোমার দিকে এসেছে, এবার সেটাকে তুমি ফুল টস করবে নাকি সুইপ করবে নাকি ডাক করবে, এটা তো তোমার উপর। আমি কি ডিসিশন নিয়ে দেবো? তোমাকে এখন তোমার বাবা মা টাকা দিচ্ছে, বই খাতা কিনে দিচ্ছে, বলছে বাবু গিয়ে পড়াশোনা কর, চাকরি পা। বল এখন তোমার কাছে যে সমস্ত কিছু তোমাকে দেওয়া হয়েছে, এরপর কি করবা সেটা তোমার হাতে। তুমি পড়াশোনা করবা কি করবা না তোমার হাতে। দেখো, বল ইন ইওর কোর্ট মানে হচ্ছে কোনো সুযোগ তোমার হাতে দেওয়া হলো, এবার সেটাকে তুমি কিভাবে ইউজ করবা সেটা আপ টু ইউ। বোঝা গেছে? দেখো এখানে কি লেখা আছে, ইট ইজ আপ টু ইউ টু মেক দ্য নেক্সট ডিসিশন অর স্টেপ। মানে বলছে এটা তোমার উপর যে তুমি নেক্সট ডিসিশনটা কিভাবে নিবে। তোমাকে আমি পয়সা দিয়ে দিলাম, সেটা কিভাবে খরচা করবে সেটা তোমার উপর। বল তোমার দিকে এসেছে, তুমি কোন দিকে মারবে, মারবে না সেটা মারবে না সেটা কিন্তু এন্টায়ারলি তোমার উপর। বোঝা গেছে? বি অল ইয়ার্স। শুনেছো? কান খাড়া করে শুনছে। হ্যাঁ, পাশে কোনো রকমের গসিপ হচ্ছে, পিএনপিসি, পরনিন্দা পরচর্চা হচ্ছে, ঠিক কানটা খাড়া হয়ে যায় যে পাশে কি গল্প হচ্ছে, হয় না? বি অল ইয়ার্স মানে হচ্ছে কান খাড়া করে শোনা, মানে মন দিয়ে শোনা যে আশেপাশে কি ঘটনা ঘটছে। দেখো কি লেখা আছে, লিসেন ইন্টেন্টলি মানে মন দিয়ে শুনছি। ইন্টেনশন মানে কি? মন দিয়ে কোনো কিছু করা। বা দেখো, টু বি রেডি অর ইগার টু লিসেন, প্রচন্ড কৌতূহলী। ধরো আমি তোমার পাশে বসে বসে কোনো ইন্টারেস্টিং গল্প করছি, আমরা করি না কি বলছিস কি বলছিস বলতো, বা আমরা ধরো কান খাড়া করে, আমি তো এরকম করি না, কিন্তু ধরো কখনো ট্রেনে যাওয়ার সময় না সামনে যদি কেউ গল্প করে, আমি চুপচাপ বসে থাকি, দিয়ে সামনের জন্য গল্পটা শুনি, ভালো লাগে শুনতে, কিছু তো করার নেই, টাইম পাস। তো ওটাকে কি বলে? বি অল ইয়ার্স, মানে আমি মন দিয়ে শুনছি সামনের জন কি কথা বলছে। বোঝা গেছে? হ্যাঁ, ইগার মানে হচ্ছে কৌতূহলী, কিউরিয়াস মানে কি? কৌতূহল। ইগার মানেও কি? কৌতূহলী। কিন মানে কি গো? কে ডাবল ই এন, কিন মানেও কি? কিন মানেও কৌতূহল, প্রবল ইচ্ছে। আচ্ছা, তারপরে দেখো এর পরেরটা ভালো আছে, দেখো, বি গ্ল্যাড টু সি দ্য ব্যাক অফ, মানে কি? বলছে যে কারোর পেছন দিক দেখে আনন্দ পাওয়া। এর মানে কি? ধরো এখন আমি তোমাদেরকে পড়াচ্ছি, পড়তে তো ম্যাডাম একটুও ভালো লাগছে না, কখন যে আপনি যাবেন, আপনি ও তোমার এরকমই মনে হচ্ছে। হ্যাঁ, ধরো আমি পড়াচ্ছি, পড়তে তোমার একদম ভালো লাগছে না, তুমি কিচ্ছু বুঝতে পারছো না, তুমি তো অপেক্ষা করবে কোন মুহূর্তে ম্যাডাম যাবেন আর আমি হাত পা তুলে এবার আরাম পাবো, তাই না? তাই মানে কি, আমি যখন চলে যাচ্ছি তুমি আমার কোন দিকটা দেখতে পাচ্ছ? পেছন দিকটা দেখতে পাচ্ছ, তাতে তুমি আনন্দ পাচ্ছ। তার মানে কখন এই সিচুয়েশনটা হয়, কারোর পেছন, ধরো আমি কাউকে খুব ভালোবাসছি, সে চলে যাচ্ছে, আমার কি আনন্দ হবে? যখন কাউকে আমার পছন্দ নয়, সে যখন চলে যাবে তখনই আমার আনন্দ হবে। টু বি গ্ল্যাড টু সি দ্য ব্যাক অফ মানে হচ্ছে যখন এমন কোনো ব্যক্তি চলে যাবে যাকে আমার পছন্দ নয়, তখন সেটাকে আমরা বলবো টু বি গ্ল্যাড টু সি দ্য ব্যাক অফ। কি লেখা আছে দেখো, বি হ্যাপি ওয়েন আ পার্সন লিভস, বলতে যখন কোনো ব্যক্তি চলে যাবে তখন আমার খুব আনন্দ হচ্ছে। যেমন তো আমি চলে গেলে তোমাদের মনে হবে জান ম্যাডাম জান, আর পড়াশোনা ভালো লাগে না, কত পড়বো। আচ্ছা, তারপর দেখো কি আছে, বি গোয়িং প্লেসেস মানে কি? বিভিন্ন জায়গায় যাতায়াত করা। এর মানে কি বলেছে? ট্যালেন্টেড অ্যান্ড সাকসেসফুল। ট্যালেন্টেড মানে কি? প্রতিভাবান, আর সাকসেসফুল মানে হচ্ছে বিজয়ী বা সাফল্য যার হয়েছে। কেন ম্যাডাম এরকম কেন? আবার ভেবে দেখো, তোমার কাছে যদি টাকা না থাকে, হ্যাঁ তোমরা এখন আমি ধরে নিচ্ছি সবাই আনএমপ্লয়েড, তুমি কি বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে পারবে? ডেফিনেটলি পারবে না। পয়সা থাকলে তবেই তুমি বিভিন্ন জায়গায় ঘুরতে পারবে, এটা একটা কন্ডিশন। বা তুমি যদি বিভৎস ট্যালেন্টেড হও, তাহলে তুমি খুব ভালো গান জানো, নাচ জানো, তাহলে তোমাকে বিভিন্ন জায়গা থেকে ডেকে আনা হবে যে বাবু তুমি আমার এখানে এসে নাচ করো বা গান করো, তবেই তুমি কোনো জায়গাতে যেতে পারবে। টু বি গোয়িং প্লেসেস মানে আগেকার সময় ভাবো, এখনকার দিনে কিন্তু তুমি লোকাল ট্রেনের টিকিট কেটেও যে কোনো জায়গায় যেতে পারো, তাই না? হ্যাঁ, এখন কেন সমস্ত কিছু সস্তা, কিন্তু এটাই যদি তুমি আজ থেকে 500 বছর আগে যাও, তখন কি এগুলো সস্তা ছিল? কোথাও যাওয়া কি এত সহজ ছিল? ইদার তোমার প্রচুর টাকা আছে, তুমি প্রচুর সাকসেসফুল, তাই তুমি বিভিন্ন জায়গায় ট্রাভেল করতে পারছো, বা তোমার প্রচুর প্রতিভা আছে, তুমি খুব ভালো গান গাইতে পারো, নাচতে পারো, বা ছবি আঁকতে পারো, ধরে নিচ্ছি, তাহলেই তুমি বিভিন্ন জায়গায় যেতে পারবে। টু বি গোয়িং প্লেসেস মানে ইদার তুমি ট্যালেন্টেড বা সাকসেসফুল, তখনই তুমি বিভিন্ন জায়গায় যেতে পারবে, তাই না? তাই তো? বোঝা গেছে? বি গোয়িং প্লেসেস কখন হবে? যখন আমার পয়সা থাকবে। আজকে আমি মাস গেলে লাখ টাকা ইনকাম করছি, যেখানে খুশি যেতে পারি, তাই না? অ্যাটলিস্ট ইন্ডিয়ার মধ্যে যে কোনো জায়গায় যেতে পারি, কারণ আমার টাকা আছে, আমি সাকসেসফুল, বা আমি খুব ভালো গান গাই, আমাকে বিভিন্ন জায়গায় কনসার্ট করতে ডাকা হবে, তখন আমি বিভিন্ন জায়গায় যেতে পারবো। তারপরে দেখো, টু বি ইন দ্য রেড
ব্যাংক অ্যাকাউন্ট আছে কারোর? ব্যাংকে পয়সা নেই। আমারই একটা কেস বলি, এইচডিএফসি ব্যাংকে তোমাকে মিনিমাম 10,000 টাকা ব্যাংকে রাখতেই হবে, আদারওয়াইজ তোমার ব্যাংক থেকে টাকা কাটতে থাকবে, ঠিক আছে? এবার এক সময় কি হয়, ব্যাংকে টাকা ছিল না, দিয়ে ব্যালেন্সটা কত দেখাচ্ছিল জানো ব্যাংকে? -232 টাকা। এইটা ব্যালেন্স দেখাচ্ছিল 0.50 টাকা, এবং এটা কোন কালিতে? রেড কালিতে দেখাচ্ছিল। কেন? এইটুকুনি টাকা আমি ব্যাংকে ও করি, মানে এইটুকুনি টাকার জন্য আমি ব্যাংকের কাছে ঋণী। তাহলে এই যে টু বি ইন রেড মানে কি? আমি ঋণের মধ্যে আছে, আমি দায়গ্রস্ত বা দেনাগ্রস্ত। বোঝা গেছে? ব্যাংকে যদি তোমার ব্যালেন্স কমে যায়, বা ধরো যেটা তোমার পয়সা ধরো মাইনাসে চলে গেল, আমি কি ওই টাকাটা ব্যাংক তোমাকে পে করছে, এখন তোমাকে ওটা ব্যাংকে ফেরত করতে হবে, ওটা সবসময় দেখবে রেড কালারে থাকে। বা টু বি ইন রেড মানে কি? কেউ যদি রেজাল্টে দেখো ফেল করো, তাহলে নাম্বারটা কিসে দেওয়া থাকে? লাল কালি দেওয়া থাকে, তাই না? তার মানে কি ওইটুকুনি নাম্বার তুমি কম পেয়েছো। তার মানে দেখো, টু বি ইন লস অর ডেট মানে কি? তুমি লসে চলছো বা ধারে চলছো। তোমার হয়তো ইনভেস্টমেন্ট 10,000 টাকা আর তোমার প্রফিট 0, বা প্রফিট তো নেই, উল্টে তুমি আরো 10,000 টাকা লস করেছো, তার মানে ওই 10,000 টাকা তোমার লস চলছে, তার মানে তোরা রেডে আছে। রেড সবসময় দেখবে নেগেটিভ কিছুকেই বোঝায়। বোঝা গেছে? তারপরে এটা দেখো, টু বি ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার্স। এটাকে বিহাইন্ড বলে, আমি বিহাইন্ড বলি, কেন? আমার ভালো লাগে বলতে, তাই, ঠিক আছে? টু বি রেড বিহাইন্ড দ্য ইয়ার্স। বাদর ঢুকে গেল বোধহয়। এ ভাই মামা, দাঁড়াও দাঁড়াও, ওই ঘরে বসে বাদরটা পেন চিবাচ্ছে, আমার ব্যাগও চিবাচ্ছে। আরে ওই ঘরে বসে বাদর পেন চিবাচ্ছে। ওয়েট, খুব ভয় লাগছে ভাই মাম্মা। বাদরটা আমাকে দেখে না কিছু করবো না, থাক। ব্যাগটা আছে আমার ওই ঘরে, ব্যাগের মধ্যে টাকা আছে। ব্যাগের তো চেনটা খোলা আছে রে বাবু। আরে তো খুলতেও পারছে না, থাক, যা হওয়ার হবে। খুলতেও তো পারছে না দরজাটা, দেখো তো। আরে বাদরটা আমাকে দেখলেই তো লাফিয়ে আসছে, মেরে টেরে দিলে তখন। হ্যাঁ আছে কি? যদি বেরিয়ে গিয়ে থাকে তাহলে দরজাটা ভেজিয়ে দাও। এই না না, লাগাও লাগাও, এই ভিডিওটা পোস্ট করা যাবে না। বাদরগুলো খুবই ফিয়ার্স, মানে রাগী, মানে তোমার দেখেই তোমাকে তাড়া করছে। বাপরে বাপ, ভয় পেয়েছো তো? আমি এটা 3বার ফেস করে এলাম। বাপরে বাপ, ব্যাগের মধ্যে টাকা আছে। হ্যাঁ পার্স টার্স নেয়নি তো কোনো? বলো নাই, সব অনেক টাকা আছে। অত ভেবে লাভ নেই, এখন কিছু করার নেই। না মানে সিরিয়াসলি অনেকগুলো টাকা আছে, ওর মধ্যে কার্ড আছে। দাঁড়াও 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 দাঁড়াও, ওর মধ্যে কার্ড আছে, যদি পার্স কোনো কারণে নিয়ে যায়। কি করব? ও থাক, ছাড়ো, কিছু করার নেই, এখন বেরোনো যাবে না, তাড়ানোও যাবে না। টাকা নিয়ে যাক, কিন্তু কার্ড গুলো নিয়ে গেলে তো মুশকিল। বেরিয়ে গেছে, থাক থাক, ছেড়ে দাও ছেড়ে দাও। দরজাটা ভেজিয়ে আসতে হতো, টেনশন না, কার্ড আছে, সমস্ত কার্ড তো ব্যাগের মধ্যেই আছে। যাই হোক, ছেড়ে দাও। দেখো, অত ভেবে লাভ নেই। এই ভিডিওটার 12টা বাজলো, ভিডিওর সামনে টিচারও দৌড়াচ্ছে, স্টুডেন্টও দৌড়াচ্ছে।
কিন্তু আমি তো ভয় পেয়েছি, মানে তোমরা আমার সাপোর্টে বলবে তো যে ম্যাডাম ভয় পেয়ে এই কাজ করেছেন। হ্যাঁ আমিও তো জানি, আমার পেছনেও তো দৌড়ে এসেছিল, ঢুকে পড়লে আমি ওকে বের করতে পারতাম। হ্যাঁ ও আমাকে দেখে এমন ভাবে দৌড়াচ্ছে, যে ঢুকে পড়ে তখন তো সবাই তো ভয় পেয়ে যাবে না, আর ও তো ভয় পেয়ে যাবে তখন। প্লিজ বলো না, ব্রাউন কালারের কি ব্যাগ ছিল কি? হ্যাঁ তা যা খাচ্ছে খা। আচ্ছা দেখো, বি ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার্স মানে হচ্ছে কানের পেছনটা ভেজা। এর মানে কি? এর মানে হচ্ছে কোনো যখন নতুন বাচ্চা জন্মায়, সেটা মানুষের বাচ্চা হোক, গরুর বাচ্চা হোক, ছাগলের বাচ্চা হোক, যখন জন্মায় তখন তার সারাটা শরীর ভেজা থাকে, ওয়েট থাকে, তো তার কানের পেছনটা হচ্ছে সবার শেষে শুকায়, ঠিক আছে? তার সারা শরীর আগে শুকিয়ে যায় এবং এই পোর্শনটা সবার শেষে শুকায়। তার মানে টু বি ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার্স মানে সে নতুন জন্মেছে। এবার যদি আমি নতুন নতুন জন্মাই তাহলে আমার কোনো এক্সপিরিয়েন্স আছে? আমি তো একদম অদক্ষ, আমার কোনো এক্সপিরিয়েন্স নেই। টু বি ওয়েট বিহাইন্ড দ্য ইয়ার্স মানে ইয়াং মানে নতুন, এবং ইনএক্সপিরিয়েন্স মানে যার কোনো যোগ্যতা নেই। বোঝা গেছে? খারাপ লাগছে, ভিডিওটা নষ্ট হয়ে গেল। তারপরে দেখো, বিট অ্যাবাউট দ্য বুশ, বিট অ্যারাউন্ড দ্য বুশ, খুবই ইম্পর্টেন্ট। বুশ মানে কি জানো? ঝোপঝাড়, ঠিক আছে? এবার বিট মানে কি? মারধর করা। এর মানে কি? বিট অ্যারাউন্ড দ্য বুশ মানে হচ্ছে কোনো কথাকে সোজাসুজি না বলে ঘুরিয়ে ঘুরিয়ে বলা। এবার ম্যাডাম এটা এরকম কেন? আগেকার সময়ে একটা হান্টিং প্র্যাকটিস ছিল, মানে শিকার করার একটা টেকনিক ছিল। কি করতো বলো তো শিকারীরা? ঝোপঝাড় আছে তো, ওর মধ্যে অনেক পশু পাখি লুকিয়ে থাকতো, ঠিক? এবার ওরা কি করতো? ওরা সরাসরি ওই পশুটাকে হয়তো অ্যাটাক না করে বা গুলি না করে প্রথমে কি করতো? প্রথমে হচ্ছে ওটাকে লাঠি দিয়ে মারতো, মানে ঝোপঝাড়ের মধ্যে লাঠি দিয়ে মারতো। তাতে কি হতো? সমস্ত অ্যানিমালস গুলো একবারে বেরিয়ে আসতো, তারপর অ্যাটাক করতো। তাহলে প্রথমে যেটা করা উচিত ছিল সেটা না করে অন্য কিছু করলো। সেরকম ধরো আমি বলতে চাচ্ছি আজকে আমার পড়ার মন নেই, ঠিক? প্রথমে আমি কি বলবো? আজকে আমার শরীরটা ভালো করছে না, আজকে আমার বাড়িতে একটা কাজ আছে, এগুলোই তো বলবো। সোজা কথা কি আমি কোনোদিনও বলবো যে আজকে আমার পড়তে ইচ্ছা করছে না তাই বাড়ি যাবো? বিট অ্যাবাউট দ্য বুশ মানে হচ্ছে কোনো কিছু কাজকে ঘুরিয়ে করা, সোজাসুজি পয়েন্টে না পৌঁছন। বোঝা গেছে? ধরো তোমার ফোনটা আমার, তোমার জামাটা আমার খুব পছন্দ হয়েছে, আমিও সেম জামা কিনতে চাই, তাহলে আমি কি বলবো? প্রথমে জামাটা কোথা থেকে নিয়েছে, খুব সুন্দর লাগছে, বা ধরো বললাম কত দাম নিয়েছে। শেষে গিয়ে হয়তো বলবো যে আমারও খুব পছন্দ হয়েছে, আমাকেও লিঙ্কটা দিস। এমনকি বিট অ্যাবাউট দ্য বুশ মানে হচ্ছে কোনো কথাকে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে বলা। বোঝা গেছে? কি বলেছে দেখো, অ্যাভয়েডিং দ্য মেইন টপিক, সোজা পয়েন্টে যাওয়া থেকে নিজেকে অ্যাভয়েড করা বা থেমে থাকা। বোঝা গেছে? তারপরে দেখো, বেড অফ রোজেস, এটা তো সবাই জানো, বিছানার উপর ফুল ছিটানো আছে, তার মানে কি? মারাত্মক সুন্দর জীবন চলছে, কিচ্ছু কষ্ট দুঃখ নেই, তাই না? বেড অফ রোজেস মানে কি? আ প্লেজেন্ট সিচুয়েশন, মানে একটা স্বাচ্ছন্দ্য জীবন চলছে। আর যদি রোজেসের জায়গায় লেখা থাকতো থর্নস, তাহলে কি হতো বলতো? থর্ন মানে কি বলতো? কাটা, কাটার বিছানা, জীবন কি খুব আনন্দের? তাহলে প্রচন্ড কষ্টের জীবন। বোঝা গেছে? আচ্ছা, বিলো দ্য বেল্ট, বা এটা খুব ইম্পর্টেন্ট, এটা বিলো দ্য বেল্টও আসতে পারে, আরো একটা আসতে পারে কি হিট বিলো দ্য বেল্ট, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব আসে। এর মানে কি? কেউ টাইকন্ডো বা বক্সিং খেলা দেখেছো? দেখেছো? ওর নিয়ম সম্বন্ধে জানো? টাইকন্ডো খেলাতে কি হয় বলো তো? বেল্টের নিচে তুমি অ্যাটাক করতে পারবে না, তোমাকে যদি মারতে হয় তাহলে বেল্টের ওপরেই মারতে হবে। বেল্টের নিচে যদি মারো তাহলে সেটাকে মনে করা হবে যে ইনজাস্টিস, বা তুমি অনৈতিক কিছু করছো, তুমি নিয়মের বহির্ভূত কোনো কাজ করছো। কারণ নিয়ম কি? তোমাকে যদি ক্রিকেট খেলতে হয় তাহলে নো বল মানে কি? তুমি বাউন্ডারি ক্রস করে গিয়ে বল করছো, তোমাকে তো বাউন্ডারির এদিকে থেকেই বলটা করতে হবে। যদি তুমি সেটা না করো তাহলে তুমি কি করলে? সীমা উল্লঙ্ঘন করলে। বা যদি বল বেশি দূর দিয়ে যায় তাহলে সেটা কি হয়ে যায়? ওয়াইড বল হয়ে যায়, কেন? তুমি নিয়মের বহির্ভূত হচ্ছ। সেরকম টাইকন্ডো খেলাতেও কি হয়? তুমি যদি বেল্টের নিচে মারো তাহলে সেটাকে আমরা মনে করবো যে তুমি নিয়মটাকে উল্লঙ্ঘন করছো, এবং সেটা হচ্ছে ইনজাস্টিস বা আনফেয়ার, ঠিক আছে? তাহলে হিট বিলো দ্য বেল্ট বা বিলো দ্য বেল্ট মানে ক্রুয়েল অ্যান্ড আনফেয়ার, মানে তুমি নিয়মের বহির্ভূত কিছু করছো, ঠিক আছে? তারপরে কি আছে দেখো, বেন্ড ওভার ব্যাকওয়ার্ডস মানে হচ্ছে পেছন দিক থেকে চক্রাসন করা, তাই তো? বেন্ড ব্যাকওয়ার্ডস মানে কি? পেছন দিকে ঝুঁকা। এবার কমন সেন্সে ভেবে দেখো, খুব কি সহজ পেছন দিকে ঝুঁকে পড়াটা? ডেফিনেটলি যে রেগুলার এক্সারসাইজ করে তার ক্ষেত্রে এটা সহজ, কিন্তু যে করে না তাকে যদি বলি যে বাবু তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চক্রাসন করো, সে করতে পারবে? ডেফিনেটলি পারবে না। কিন্তু যদি এখন আমি পারি না চক্রাসন করতে, কিন্তু তাও তোমাকে ইমপ্রেস করার জন্য আমি চক্রাসন করছি, তার মানে কি আমি আমার সমস্ত এফর্ট দিচ্ছি,
তাই না? বেন্ড ওভার ব্যাকওয়ার্ডস মানে যত রকম চেষ্টা করা সম্ভব সমস্ত কিছু করা। বোঝা গেছে? দেখো এখানে কি লেখা আছে, মেক এভরি এফার্ট টু অ্যাচিভ সামথিং। ও যে সমস্ত কিছু করা যাতে আমি কোনো কিছু অ্যাচিভ করতে পারি। আমি সারাদিন পড়াশোনা করছি, রাতের বেলা ঘুমোচ্ছি না, তাই মানে কি এটা প্রচন্ড কষ্টের জীবনযাপন করা? কেন করছি? চাকরি পাওয়ার জন্য করছি। এটাকে বলবো বেন্ড ওভার ব্যাকওয়ার্ডস, মানে পেছন দিকে ঝোঁকার চেষ্টা করা। বোঝা গেছে? তারপরে দেখো বিসাইড দ্য মার্ক মানে কি, একটা বিন্দুর চারিদিকে ঘোরাফেরা করছে। মানে এখন আমার ইংরেজি পড়াচ্ছি, কেন? ইংরেজি তোমাদের পরীক্ষায় আসে। এবার আমি ইংরেজি পড়াতে পড়াতে তোমাকে ফিলোসফি পড়াতে শুরু করলাম। কোনো মানে হয় পড়ানোর? কোনোদিনও পরীক্ষায় আসবে? কোথাও কি কাজে লাগবে? লাগবে না। তাহলে কি আমি একটা অপ্রাসঙ্গিক কোনো কথা বলছি? বিসাইড দ্য পয়েন্ট মানে হচ্ছে ইররিলেভেন্ট বা অপ্রাসঙ্গিক, যেটা প্রসঙ্গের মধ্যে নেই। বোঝা গেছে? তারপরে কি আছে দেখো, বেস্ট থিং সিন্স দ্য স্লাইস ব্রেড। আচ্ছা, আগেকার সময় এখন যেমন আমরা পিস পিস পাউরুটি পাই না, সেরকম আগে পাওয়া যেত না। আগে গোটা পাউরুটিটা একসাথেই পাওয়া যেত। এবং 1920-র দশকে কি হয়, পাউরুটি কাটার মেশিন ইনভেন্ট করা হয় এবং তারপর থেকে পাউরুটিকে পিস করে বিক্রি করা হতো। এটা ওদের কাছে বিশাল বড় ইনোভেশন, একটা বিশাল বড় আবিষ্কার করে ফেলেছে। বেস্ট থিং সিন্স দ্য স্লাইস ব্রেড মানে হচ্ছে এমন কিছু ইনভেন্ট করা যেটা প্রচন্ড ইউজফুল বা যেটা দীর্ঘ সময় কেউ করেনি। বোঝা গেছে? আচ্ছা, একটা জিনিস বলো তো, এই ইনভেনশন মানে কি? আবিষ্কার না? ইনভেনশন আর ডিসকভারির মধ্যে ডিফারেন্স কি গো? হ্যাঁ, এটার মানেও আবিষ্কার? আমি তো জানতাম এটাই বলবে। ইনভেন্ট মানে হচ্ছে আবিষ্কার করা, আর ডিসকভার মানে যেটা অলরেডি এক্সিস্ট করছে সেটাকে খুঁজে বের করা। কিরকম? আমি গ্র্যাভিটি ডিসকভার করেছি না ইনভেন্ট করেছি? ডিসকভার করেছি। কেন? গ্র্যাভিটি তো আগেও এক্সিস্ট করতো। আমার কাজ কি ছিল? খুঁজে বের করা। এই বোতলটা এখানে কোথাও একটা লুকিয়ে পড়ে আছে, এটা তো এখানেই আছে। এটাকে কি আমি তৈরি করলাম? তৈরি করিনি, আমি এটাকে খুঁজে বের করলাম। এটাকে বলে ডিসকভার, মানে খোঁজা বা ফাইন্ড। আর ইনভেন্ট মানে কি, আমি একটা হয়তো মাটির পাত্র বানালাম, ওটাকে আগে থেকে এক্সিস্ট করতো, ওটা আমি তৈরি করলাম। আমি একটা টিভি বানালাম, টিভি কি আগে থেকে এক্সিস্ট করতো? সেটা আমি তৈরি করেছি। যেটা আমি তৈরি করবো সেটা ইনভেনশন, আর যেটা আমি খুঁজে বের করলাম সেটা হচ্ছে ডিসকভার। বোঝা গেছে? এই ভুলগুলো হয় বলেই তো। এটাই লাস্ট স্লাইড। তারপর ছুটি না, গ্রামার পড়ব। দেখো কি আছে, এইটা ভালো বলছে, এটা ভালোভাবে বুঝবা। হ্যাঁ, এটা একটু কঠিন। কি বলছে? বেটার দ্য ডেভিল ইউ নো দ্যান দ্য ডেভিল ইউ ডোন্ট। এর মানে কি? বলছে চেনা শয়তান অচেনা শয়তানের থেকে বেটার। এর মানে কি? ধরো আমি ইংরেজি স্টুডেন্ট, ঠিক আছে? ইংরেজি নিয়ে পড়াশোনা করলে আমার জীবনে কি কি খারাপ জিনিস ঘটতে পারে আমি সব জানি। কোনো চাকরি পাবো না, কোনো রকমের এমপ্লয়মেন্ট নেই, আমি জানি তো এই সমস্যাগুলো আমার জীবনে ঘটবে। আমাকে দুটো চয়েস দেওয়া হলো যে বাবু তুমি ইংরেজি নিয়ে পড়তে পারো বা এডুকেশন নিয়ে পড়তে পারো, ঠিক আছে? এবার এডুকেশন সম্বন্ধে আমার বিন্দু মাত্র কোনো আইডিয়া নেই যে ওটা পড়লে কি কি আমার সাথে ঘটতে পারে বা আমার জীবনে কি কি সমস্যা ঘটতে পারে। আর ইংরেজি পড়লে আমি কিন্তু অলরেডি জানি যে আমার সাথে এই 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 সমস্যাগুলো ঘটবে। কোনটা বেটার, কোনটা আমি চুজ করব? ডেফিনেটলি ইংরেজি চুজ করবো। অ্যাটলিস্ট আমি জানি তো যে আমার সাথে এই জিনিসগুলো ঘটবে। ঠিক, আমি জানি যদি একতলা বিল্ডিং থেকে আমি ঝাঁপ দিই তাহলে ম্যাক্সিমাম আমার হাত পা ভাঙবে। ঠিক, এটাও খারাপ। এবার যদি আমি একটা 50 তলা বিল্ডিং থেকে ঝাঁপ দিই আমার সাথে কি হবে আমি জানি কি? ম্যাক্সিমাম মরে যেতে পারি, কিন্তু তার থেকেও খারাপ কিছু হতে পারে। হয়তো পুরো বডি ভেঙে গেল তাও বেঁচে আছি, এটা আরো খারাপ। তার মানে কি আমি যে জিনিসটা জানি সেইটা বেটার নাকি যেটা জানি না সেটা বেটার? বা ধরো আরো একটা এক্সাম্পল দিই, দেখবে এটা একটু কন্ট্রোভার্সিয়াল কথা, স্টিল বোঝানোর জন্য বেটার। অনেক সময় দেখবে আগেকার যুগে ডোমেস্টিক ভায়োলেন্স এখনো হয়, হয়তো যেখানে হাজব্যান্ড ওয়াইফকে পিটাচ্ছে বা ওয়াইফ হাজব্যান্ডকে পিটাচ্ছে, দুটোই ভাইস ভার্সা হতেই পারে। হ্যাঁ, কিন্তু তাও কিন্তু কেউ কাউকে ডিভোর্স দিচ্ছে না। কেন দেয় না জানো তো? কেন? ও জানে যে আমার বড় হয়তো ওকে 4টাই চড় মারবে, ওর লিমিট এতটাই। কিন্তু যদি আমি বরকে ছেড়ে বেরিয়ে যাই তাহলে আমার সাথে যে কি কি ঘটনা ঘটবে আমি জানি না, কারণ আমি তো এমপ্লয়েড নই, আমার তো পয়সা নেই, তার আমি খেতে পাবো না, আমার বাচ্চাটাও জলে ভেসে গেল, তাই না? তাহলে কি একটা চেনা শয়তান বেটার একটা অচেনা শয়তানের চাইতে? কারণ অচেনা শয়তান আমার সাথে কি কি করতে পারে আমি তো জানি না, কিন্তু যেই শয়তানটাকে আমি চিনি, যে কুকুরটার কাছে আমাকে রোজ কামড় খাচ্ছি, অ্যাটলিস্ট আমি জানি যে সে আমাকে এইটুকুনি কামড়াতে পারে, এরপর তো কিছু করতে পারবে না।
কিন্তু আমি যদি সিচুয়েশনটা জানি না যে এখানে কি হতে পারে, সেটা কি কোনোদিনও ভালো লাগবে? তাহলে বেটার দ্য ডেভিল ইউ নো দ্যান দ্য ইউ ডোন্ট মানে হচ্ছে সবসময় চেনা খারাপ সিচুয়েশন বেটার অচেনা খারাপ সিচুয়েশনের থেকে। যদি আমাকে চুজ করতে বলা হয়, যেমন এখন হচ্ছে টিএমসির গভর্নমেন্ট আছে, ঠিক, আমি জানি যে এখানেও আমার 12টা বাজছে, কিন্তু টিএমসি কেন, আমি জানি যে মমতা ব্যানার্জি এই ঘটনাগুলি ঘটাতে পারে, ঠিক, কিন্তু যদি ইনি চলে যান, এনার পর যিনি আসবে সে যে আমার সাথে কি কি করবে আমি তো জানি না, জানি কি? তাই জন্য আমরা বারবার কাকে চুজ করছি? বোঝা গেছে? চেনা শয়তান অচেনা শয়তানের চাইতে বেটার। বোঝা গেছে? কি বলছে? ইট ইজ ইজিয়ার টু বি ইন দ্য নোন ব্যাড, মানে বলছে এটা খারাপ অপরিচিত সিচুয়েশন, সরি, খারাপ পরিচিত সিচুয়েশনে থাকা বেটার এটা অপরিচিত খারাপ সিচুয়েশনে থাকার চাইতে। বোঝা গেছে? আমি আমার বাড়িতেও জানি 4টা মার খাবো, কিন্তু যদি জঙ্গলে গিয়ে থাকি আমাকে যে কে মারবে আমি জানিই না, তাহলে আমি কোনটা চুজ করবো? বাড়িতে থেকে মার খাওয়াটা। বোঝা গেছে? তারপরে দেখো, বিটুইন দ্য ডেভিল অ্যান্ড দ্য ডিপ ব্লু সি, আবার একই জিনিস, তোমাকে দুটো জিনিস চুজ করতে বললো, ইদার তুমি ডেভিলকে চুজ করবে, ডেভিল মানে কি? ডেথ, মৃত্যু, তোমাকে আমি মৃত্যু চুজ করতে বললাম, বা বললাম তুমি একটা হচ্ছে সমুদ্রের মাঝখানে ঝাঁপ দিয়ে দাও, দুটোতেই তো তুমি মরবে, তাই না? তুমি যদি ডেভিলকে চুজ করো, মানে তুমি যদি জমকে চুজ করো, সেও তোমাকে এসে মারবে, তুমি যদি মাঝ সমুদ্রে ঝাঁপ দাও তাহলেও তো তুমি মরবা, তাহলে দুটো চয়েসই খারাপ। এবার তাই মানে কি দুটো এমন কোনো চয়েস দেওয়া যেটার মধ্যে দুটোই খারাপ। দেখো কি লেখা আছে, হ্যাভিং অনলি টু ভেরি আনপ্লিজেন্ট অর ডিফিকাল্ট চয়েসেস, বলছে দুটো এমন চয়েস তোমাকে দিলাম যে যেই দুটোই খারাপ, এবার তোমাকে চুজ করতে হবে কোন ওয়েটাতে আমি একটা কম কষ্ট হবে। সোজাসুজি এবার আমি মায়ের কাছে মার খাবো নাকি বাবার কাছে মার খাবো? দুটোই মার খাবো, হয়তো মা মারলে একটু কম লাগবে, বাবা মারলে একটু বেশি লাগবে, চুজ করলাম মা মারছে। বোঝা গেছে? তারপর দেখো, বাইট অফ মোর দ্যান ওয়ান ক্যান চিউ, আমি দিনে 100টা অঙ্ক করতে পারি, কিন্তু আমি আজকে ভাবলাম আমি 500টা অঙ্ক করব। তার মানে কি আমি দরকারের চাইতে অনেক বেশি নিয়ে নিলাম কাজ, বেশি রেসপন্সিবিলিটি নিয়ে নিলাম। আমি জানি আমি 1 প্লেট বিরিয়ানি খেতে পারি, কিন্তু আমি 3 প্লেট অর্ডার করলাম, তাই মানে কি আমি দরকারের চাইতে অনেক বেশি নিয়ে ফেলেছি, সেটা এবার কি হয়ে যাবে, সেটা আমাকেই বার্ডেন করবে। তাই মানে কি টেক অন মোর রেসপন্সিবিলিটি দ্যান ওয়ান ক্যান হ্যান্ডেল, বলছে যতখানি রেসপন্সিবিলিটি আমি হ্যান্ডেল করতে পারবো তার চাইতে অনেক বেশি রেসপন্সিবিলিটি নিয়ে ফেলা। বোঝা গেছে? তারপর দেখো, বাইট দ্য বুলেট, এর মানে কি? বুলেটকে কামড়ানো, এর মানে কি? কোনো খারাপ সিচুয়েশন ফেস করা। আগেকার সময় কি হতো, ধরো কি আগেকার সময় কেন, এখনো এটা হয়, কি হয় যখন আর্মিরা যুদ্ধ করতে যায় তখন তো অনেক সময় গুলি লেগে যায়, হাত কেটে যায়, পা কেটে যায়, এরকম হয়তো ওই মুহূর্তে হয়তো যদি তাকে বাঁচানো সম্ভব হয় তাহলে গুলিটা সেই মুহূর্তেই বের করতে হবে, বা ধরো হাত ভেঙে গেছে, পা ভেঙে গেছে, বা প্রচুর কেটে গেছে, ওই মুহূর্তেই ব্যান্ডেজ করতে হবে বা ওই সময় অপারেট করতে হবে। ওই মুহূর্তে কি বলতো, যে ওই মুহূর্তে কি প্রপার কিওর থাকা সম্ভব? ওখানে কি হসপিটালে যা যা করা সম্ভব সেটা কি একটা জঙ্গলের মধ্যে করতে পারবে? ধরো হসপিটালে তোমার কোনো অপারেশন হচ্ছে, তাহলে প্রথমে তোমাকে কি করবে, অজ্ঞান করবে যাতে তোমার যাতে ব্যথা কম লাগে, তারপর অপারেশন হবে। কিন্তু যদি আমি জঙ্গলে তোমার অপারেশন করি তাহলে কি ওখানে কি তোমাকে কোনো অজ্ঞান করার ওষুধ দেওয়া সম্ভব? সম্ভব না, কিন্তু ওকে তো কোনো না কোনো ভাবে ঠিক করতেই হবে। তখন কি করতো বলতো, দাঁতের মধ্যে বা দেখবে চিৎকার যাতে কেউ না করে মুখের মধ্যে কাপড় ঢুকিয়ে দেওয়া হয় যাতে সে চিৎকার না করতে পারে। এরকম আর্মিদেরকেও কি বলা হতো, যে তুমি বুলেটটাকে দাঁতে চেপে ধরে রাখো যাতে যখন তাকে মানে কিওর করা হবে যাতে সে চিৎকার না করতে পারে, যাতে তার কষ্ট কম হয়। বাইট দ্য বুলেট মানে হচ্ছে এমন কোনো সিচুয়েশন ডিল করা যেখানে আমার প্রচুর কষ্ট হচ্ছে তাও আমাকে ডিল করতেই হবে। অপারেশন তো করতেই হবে, কিন্তু আমার কাছে তো এখন অ্যানেস্থেশিয়া নেই, মানে অজ্ঞান করার ওষুধ নেই, তাই জন্য কি করতো, মুখের মধ্যে কাপড় দিয়ে দিত বা বুলেট দিয়ে দিত, বলতো এটা ধরে রাখো তাহলে কি চিৎকার বেরোবে না। বোঝা গেছে? দেখো, টু ফোর্স ইউরসেলফ টু ডু সামথিং আনপ্লিজেন্ট, নিজেকে এমন কিছু করতে বাধ্য করা যাতে তোমার প্রচুর কষ্ট হবে। বোঝা গেছে? তারপরে দেখো, বাইট দ্য ডাস্ট, ধুল চাটানা, এই শব্দটা শুনেছো, হিন্দিতে বলে ধুল চাটা দিয়া। এর মানে কি, হারিয়ে ফেলেছি, হিরো মার খেয়ে মাটিতে পড়ে গেছে, তাই মানে কি এবার সে ডাস্টের তার মুখ টাচ করে গেছে, ধুলো টাচ করে ফেলেছে। আমি বাইট দ্য ডাস্ট মানে মাটিতে পড়ে যাও, মাটিতে কখন পড়ি, যখন আমরা হেরে যাই। তাই মানে কি সাফার আর ডিফিট মানে হেরে যাওয়া। বোঝা গেছে? আচ্ছা, তোমাকে খুব মেরেছি তাতে কি হবে, কালশিটে পড়ে যাবে না? কালশিটে কি রঙের হয় গো, ব্ল্যাক কালারের হয় বা ব্লু কালারের হয়। ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে কি, describe something that is badly bruised
বাট টু বিট মার্সিলেসলি, মানে কাউকে খুব বেধড়ক মারধর করেছি, তাহলে কি হবে, তার কাল ছিঁড়ে পড়ে যাবে। ব্ল্যাক অ্যান্ড ব্লু মানে হচ্ছে কাউকে প্রচন্ড মারধর করা। समझ में आई बात समझ में? চলো পড়ে আসা যাবে। কোনোটাতে সমস্যা হলো বাড়িতে গিয়ে মুখস্থ করতে হবে একটাও? সবই তো গল্প বলে দিলাম, শুধু গল্প মনে রাখলেই হবে। ইডিয়ামটা না, ইডিয়াম মুখস্থ করার জিনিস না, এগুলো যতখানি বুঝে পড়বা তত বেটার, কেন পরে যখন সিনোনিম অ্যান্টোনিম পড়তে হবে ওগুলো মুখস্থই করতে হবে, যতই বোঝায় কিন্তু ওগুলো মুখস্থ করার জিনিস। এগুলো হচ্ছে গল্প, এগুলো যদি না মুখস্থ করে আমি তাই বলবো যে ওটাই বেটার। শুনে নিলে গল্প, এবার বাড়িতে গিয়ে শুধু বুঝে না, মুখস্থ করতে হবে না। আচ্ছা, এই সিম্পল পাস্ট পড়িয়েছিলাম আগের দিন, জাস্ট শুরু করেছি, ঠিক আছে। আজকে শুধু সিম্পল পাস্ট পড়বো আর পাস্ট কন্টিনিউয়াস পড়বো, ঠিক আছে। আচ্ছা, আগের দিন একটা জিনিস বলেছিলাম, ফিনিশড অ্যাকশন অ্যান্ড আনফিনিশড অ্যাকশন, মনে পড়ছে? ফিনিশড অ্যাকশন মানে যে কাজ শেষ হয়ে গেছে, আর আনফিনিশড অ্যাকশন মানে যে কাজ এখনো পেন্ডিং আছে, যে কাজ এখনো চলছে বা ভবিষ্যতেও চলবে, ঠিক। যদি আনফিনিশড অ্যাকশন হয় তাহলে কোন টেন্স হয় গো? ফোন দেখো না হরিপ্রিয়া, ফোন দেখছো কেন? পিডিএফ দেখতে হবে, কে বললে? ভেরি গুড। যদি আনফিনিশড অ্যাকশন হয় তাহলে কোন টেন্স হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। আর যদি কাজ ফিনিশ হয়ে গিয়ে থাকে তাহলে কোন টেন্স হয়? সিম্পল পাস্ট হয়। এটুকুনি বুঝিয়েছিলাম আগের দিন। ওই যে মনে করে একটা এক্সাম্পল দিয়েছিলাম না, যে ম্যাডামের সাথে দেখা করতে এসেছি কিন্তু ম্যাডাম তখন ব্যস্ত আছেন, তাই ম্যাডাম বললেন আধ ঘন্টা পর দেখা করবে, ঠিক। আমার কাছে দুটো অপশন পড়ে থাকলো, ইদার আমি বসে বসে টিচারের জন্য ওয়েট করব বা চুপচাপ বাড়ি চলে যাব। যদি বাড়ি চলে যাই কাজ শেষ, তাহলে ওটা কি? ফিনিশড অ্যাকশন। আর যদি বসে বসে অপেক্ষা করছি, আমি নাকি কাজ আমার এখনো শেষ হয়নি, ওটা কি হবে? আনফিনিশড অ্যাকশন, ঠিক। এইটুকুনি বলেছিলাম। আজকে সিম্পল পাস্ট টেন্স পড়ব। কি লেখা আছে দেখো, অতীতকালের কোনো কাজ বোঝাতে বা অতীতের কোনো অভ্যাস বোঝাতে বা যার ফল এখন আর বিদ্যমান নেই তাকে আমরা বলি সিম্পল পাস্ট টেন্স। সিম্পল প্রেজেন্টে কি পড়েছিলাম? বর্তমানকালের কোনো অভ্যেস। সিম্পল পাস্টে কি হবে? পাস্টের কোনো অভ্যেস। আমি রোজ মর্নিং ওয়াকে যাই, এটা আমার এখনকার অভ্যেস, এটা কোন টেন্স হবে? সিম্পল প্রেজেন্ট, ঠিক। আমি বললাম আমি আগে হাঁটতে যেতাম, এটা কি আগেকার অভ্যেস ছিল, তাহলে এটা পাস্টের অভ্যেস, এটা কোন টেন্স হবে? সিম্পল পাস্ট। বা এমন কোনো কাজ যেটার কোনো ফল এখন আর বর্তমান নেই, যেমন যদি বলি আচ্ছা দেখো ভালোভাবে দেখো, আই হ্যাভ আ ভাস, এর মানে কি? এর মানে আমার কাছে একটা ফুলদানি আছে, ফুলদানিটা এখন এক্সিস্ট করছে আমার কাছে, ফল তো বর্তমান। কিন্তু যদি বলি আই ব্রোক আ ভাস, এর মানে কি? ভাসটা আমি ভেঙে ফেলেছি, আর কি ওটা আমার কাছে আছে? আর কি কোনো কনসিকুয়েন্স আছে? নেই। যদি বলি আই লস্ট আ পেন, এর মানে কি? আমি একটা পেন হারিয়ে ফেলেছি, আর কিছু আমার কাছে আছে কি? নেই। যে কোনো কিছু যদি কোনো কনসিকুয়েন্স প্রেজেন্টে না বর্তমান থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? সিম্পল পাস্ট, ঠিক আছে। যদি বলি আই ওয়াচড আ মুভি ইয়েস্টারডে, এর মানে কি? কালকে আমি একটা সিনেমা দেখেছি, কালকে দেখেছি, আজকের সাথে তার কোনো সম্পর্ক আছে, তাহলে সেটা কোন টেন্স হবে? সিম্পল পাস্ট। আই প্লেড ক্রিকেট ইয়েস্টারডে, এর মানে কি? কালকে ক্রিকেট খেলেছিলাম, তার আজকের সাথে কোনো সম্পর্ক আছে কি? নেই। যে কোনো কিছু যার বর্তমানের সাথে কোনো সম্পর্ক নেই সেটাকে আমরা কি বলি? সিম্পল পাস্ট বলি, ঠিক আছে। দেখো কি আছে, তার স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, ঠিক। এগুলো আগের দিন পড়িয়েছি, তাই এখন সময় নষ্ট করব না। আগের দিন বলেছিলাম ফিনিশড অ্যাকশন হলে আমরা সেটাকে সিম্পল পাস্ট বলি, এবং তার চেনার কিছু উপায় রয়েছে। সেন্টেন্সের মধ্যে সার্টেন ওয়ার্ডস লেখা থাকে তাহলে সেগুলো কি হয়? সবসময় সিম্পল পাস্টই হয়। যেমন কি ইয়েস্টারডে মানে কি? আগের দিন, গতকাল। গতকাল মানে যা চলে গেছে, তার কি আর প্রেজেন্টের সাথে কোনো সম্পর্ক থাকবে? ইয়েস্টারডে মর্নিং বা ইভিনিং, আগের দিন সকালে বা রাতে, এগুলো টাইপ বিভিন্ন জিনিস। তারপরে দেখো দ্য ডে বিফোর ইয়েস্টারডে মানে কি? আগের দিনের আগের দিন, এটাও পাস্ট, প্রেজেন্টের সাথে তো কোনো সম্পর্ক নেই। তারপরে কি আছে দেখো, ইগো মানে কি? আগে। দ্য আদার ডে, এটা একটা ভালো জিনিস,
দ্য আদার ডে আই ওয়েন্ট টু মার্কেট, এর মানে কি কিছুদিন আগে আমি হচ্ছে মার্কেটে গেছিলাম, বা আগের দিন আমি মার্কেটে গেছিলাম। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, লাস্ট নাইট, আগের দিন রাতে। ঠিক, এগুলো সবই পাস্ট না? তারপরে কি আছে দেখো, লাস্ট উইক, আগের সপ্তাহ, লাস্ট মান্থ, আগের মাস, লাস্ট ইয়ার। কি যে কোনো কিছুর সাথে যদি লাস্ট লাগানো থাকে তাহলে সেটা চোখ বন্ধ করে কোন টেন্স হবে? সিম্পল পাস্ট। এবং এখান থেকে স্টেটে প্রচুর প্রশ্ন হয়, কিন্তু এটাই ওরা বারবার রিপিট করে। তারপরে দেখো 1991, যদি আমি বলি আই ওয়াজ বর্ন ইন 1991, তাই মানে কি আমি 1991 সালে জন্মেছি, তার প্রেজেন্টের সাথে কোনো সম্পর্ক আছে? নেই। বা ইন জুলাই, কোনো আগের মাসের কথা বলছি। বোঝা গেছে? এই কটাই যদি পড়ে ফেলো তাহলে সিম্পল পাস্ট কমপ্লিট। এখান থেকেই প্রশ্ন হয়, এর বাইরে প্রশ্ন কখনো যায় না। যেমন দেখো আচ্ছা বলো তো এই সেন্টেন্সটা ঠিক আছে কি ভুল আছে? দ্য ম্যান হ্যাজ রিচ দ্য মুন ইন 1969, বলছে 1969 সালে মানুষ চাঁদে পৌঁছেছিল। এটা কি ঠিক আছে না ভুল আছে? কেন ভুল আছে? কারণ দেখো এখানে সাল বলে দেওয়া আছে, 1969 সাল, এটা প্রেজেন্টের সাথে কোনো সম্পর্ক আছে? ও তো পৌঁছে গেছে, এখনকার সাথে কি সম্পর্ক? তাহলে এটা কি কখনো হবে? তাহলে কি হবে? শুধু রিচ, হ্যাজটা শুধু হবে না। এটা কোন টেন্স হবে? সিম্পল পাস্ট, প্রেজেন্ট পারফেক্ট হবে না। ঠিক আছে, তারপর দেখো আই এট লাঞ্চ অ্যান আওয়ার এগো, 1 ঘন্টা আগে লাঞ্চ করেছি। 1 ঘন্টা আগে করেছি, এখনকার সাথে কোনো সম্পর্ক আছে? এই যে এগো শব্দটা দেখে ফেললাম, এর মানে কি সিম্পল পাস্ট, তাই জন্য দেখো সিম্পল পাস্ট আছে। আই ওয়েন্ট টু আ পার্টি লাস্ট নাইট, আগের দিন রাতে পার্টিতে গেছিলাম। আজকের সাথে কি সম্পর্ক? কালকে রাতে গেছিলাম। তাহলে এটা কোন টেন্স হলো? সিম্পল পাস্ট। এবার একটা ভালো জায়গা এখান থেকে প্রশ্ন হয়, সেটা হচ্ছে হ্যাবিট অফ পাস্টও পড়েছি, হ্যাবিট অফ প্রেজেন্টও পড়েছি। এটা তো আমি কি লিখেছিলাম মনে করো, আই গো টু স্কুল এভরিডে, এটা তো লিখি তাই না? এটা আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে লিখি, রোজকার অভ্যেস। এটা ছোটবেলা থেকে শিখেছি, কিন্তু পরীক্ষাতে না আরো একটা ফর্ম আসে যেখান থেকে কোয়েশ্চেন হয়। একটা হচ্ছে হ্যাবিট অফ পাস্ট, একটা হচ্ছে হ্যাবিট অফ প্রেজেন্ট। সেটা শুধুমাত্র কি বোঝার কিচ্ছু নেই, শুধু কি করতে হবে? এই স্ট্রাকচারটা মুখস্থ করতে হবে। কেন? এখান থেকে এরর কারেকশন দেয়। যদি হ্যাবিট অফ পাস্ট হয় তাহলে কি হবে? আই ইউজ টু রাইট লেটার্স, এর মানে কি আমি আগে লেটার লিখতাম, এখন আর লিখি না। এই ইউজ টু মানে কি কোনো কাজ আমি আগে করতাম। ঠিক আছে, দেখো কি আছে, সে ইউজ টু প্লে গিটার ইন কলেজ, তার মানে সে কলেজে পড়তে গিটার বাজাতো, এখন বাজায় না। এই দেখছো সাবজেক্ট, তার সাথে ইউজ টু, তার সাথে ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে অবজেক্ট। দেখো এই যে সাবজেক্ট, ইউজ টু, তার সাথে ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে অবজেক্ট আছে। সাবজেক্ট, ইউজ টু, ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে অবজেক্ট আছে। এই স্ট্রাকচার যদি কোথাও দেখো তাহলে এটা কি হবে? হ্যাবিট অফ পাস্ট, মানে এই কাজটা পাস্টে হতো, এখন আর হয় না। আর যদি এখনকার হ্যাবিট বোঝাতে হয় তার স্ট্রাকচার কি? সাবজেক্ট, তারপর বি ভার্ব, তারপর ইউজ টু, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর অবজেক্ট। মুখস্থ করবা। কি আছে দেখো, আই অ্যাম ইউজ টু রাইটিং লেটার্স, এর মানে কি আমি প্রতিনিয়ত লেটার লিখি। ঠিক আছে, হি ইজ ইউজ টু স্মোকিং, তার মানে কি সে প্রত্যেক দিন স্মোক করে, এটা প্রেজেন্টের হ্যাবিট। ঠিক আছে, কিন্তু যদি আমি এটা লিখতাম আই ইউজ টু স্মোক, এর মানে কি আমি আগে স্মোক করতাম, এখন করি না। আর যদি লিখি আই অ্যাম ইউজড টু ডান্সিং, এর মানে কি আমি এখন ডান্স করি, আগে করতাম কিনা জানি না। বোঝা গেছে? শুধু কাজ কি এই স্ট্রাকচারটাকে ভালোভাবে মুখস্থ করা। এখান থেকে কিন্তু এরর কারেকশন এখন প্রচুর আসে। কেন আসে বলো? প্রশ্ন হবে যে ম্যাডাম এটা তো অলরেডি এক্সিস্ট করছিল, যে আই প্লে গিটার এভরিডে, এটা বললেও তো হতো। কেন? এটা এখন কমন হয়ে গেছে, সবাই শিখে ফেলেছে এটা। এবার এটা দিলে আর বাচ্চাদের সমস্যা হবে না, এখন তো কোশ্চেনকে কঠিন বানাতে হবে। তাই জন্য এটা সেম জিনিস, শুধু বলার ধরন আলাদা, কানটা এইভাবে ধরা, আর কিচ্ছু না। ঠিক আছে, তারপর দেখো শি ইজ ইউজ টু গ্যাম্বলিং, এর মানে কি সে প্রতিনিয়ত জুয়া খেলে। গ্যাম্বলিং মানে কি জুয়া খেলা। যেখানে গ্যাম্বলিং খেলা হয় সেটাকে কি বলে জানো? কি বলে বলো তো? যেখানে জুয়া খেলা হয় সেটাকে কি বলে? কি বলে? ক্যাসিনো, তাই বলে না?
ক্যাসিনোতে কি করা হয়? জুয়া খেলা হয়, এটাও পরীক্ষায় আসে যে জুয়া খেলার জায়গাকে কি বলে? ক্যাসিনো বলে। ঠিক আছে, তাহলে এই স্ট্রাকচারটা মুখস্থ হবে। এইটুকুনি গল্প, আর কিছু নেই। এবার পড়বো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। আচ্ছা, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? কোনো কাজ বর্তমানে চলছে এরূপ বোঝালে সেটাকে আমরা কি বলি? প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক। পাস্ট কন্টিনিউয়াস কি? কোনো কাজ আগে চলছিল এরূপ বোঝালে এটাকে বলি পাস্ট কন্টিনিউয়াস। বাচ্চাদের জিনিস। স্ট্রাকচার কি ম্যাডাম? সাবজেক্ট, তার সাথে ওয়াজ ওয়্যার। আচ্ছা, এটা পড়বো না, আগে আগে প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার পড়ো, যাতে মুখস্থ বেশি না করতে হয়। সাবজেক্ট ছিল, তারপর এম, ইজ, আর, তারপর ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট, তাই না? এটাই প্রেজেন্ট কন্টিনিউয়াস স্ট্রাকচার ছিল। পাস্ট কন্টিনিউয়াসে শুধু কি হচ্ছে? এই পোর্শনটা চেঞ্জ হয়ে আর কিছু চেঞ্জ হলো? সব সেম, তাই না? এবার ম্যাডাম এখান থেকে কি প্রশ্ন আসবে? কোনোদিন আসবে না। কেন এলো? বাচ্চাদের জিনিস, প্রশ্ন অন্য জায়গা থেকে আসবে। কোথা থেকে আসবে বলছি, আগে দেখে নাও। দেখো, আই ওয়াজ সিঙ্গিং আ সং, মানে কি? আমি একটা গান গাইছিলাম, এখন গাইছি না। তাই মানে কি? মাই ফ্রেন্ডস ওয়ার কামিং টু মাই হোম, আমার বন্ধুরা আমার বাড়িতে আসছিল, এখন আসছে না। বোঝা গেছে? আমার আগের বার সিজিএল এর পরীক্ষাতে একটা কোয়েশ্চেন এসেছিল, এত ফানি একটা প্রশ্ন। কি কোয়েশ্চেন ছিল জানো? আই আর ডান্সিং, এরপর কিছু একটা আছে, বলো তো এখানে কি এরর আছে? আর আয়ের সাথে কখনো আর বসে? সিজিএল লেভেলের প্রশ্ন, এটা হাস্যকর প্রশ্ন না, এটা খুবই সোজা প্রশ্ন। এরকমও দিতে পারে, এই ওয়াজের জায়গায় দিয়ে দিল আই ওয়্যার সিঙ্গিং আ সং অ্যালোন। জানো আয়ের সাথে ওয়্যার কখন বসে? হ্যাঁ, যখন ইচ্ছে প্রকাশ করে। যদি আমি বলি ইফ আই ওয়্যার আ বার্ড আই উইল ফ্লাই অ্যাওয়ে, এর মানে কি? যদি আমি পাখি হতাম তাহলে আমি উড়ে যেতাম। আমি কি কোনোদিনও পাখি হব? তাহলে এমন এটা ইচ্ছা না যেটা কোনোদিনও পূরণ হবে না। এমন কোনো ইচ্ছে যদি আমি প্রকাশ করি যেটা কখনো পূরণ হওয়া সম্ভব নয়, তাহলে আমরা কি বসাই? ওয়্যার বসাই। পরে শিখবো, এগুলো এখন জানার বিষয় না। এবার প্রশ্ন ম্যাডাম এখান থেকে আসবে না। কোথা থেকে আসবে? আসবে বলছি। ধরো আমি একটা কথা বলে, আমি বোর্ডে দেখতে হবে না, তুমি আমার কথা শোনো। কি দেখছো? চোখ আমার সব দিকে আছে, কোনোদিনও ভাববে না যে আমি চোখে কম দেখি মানে তোমাকে বদমাশি করা দেখতে পাবো না। আচ্ছা, পাস্ট কন্টিনিউয়াস থেকে এক রকমেরই প্রশ্ন হয়, সেটা কি? ধরো পাস্টে দুটো কাজ একসাথে চলছে, চলতেই পারে। ধরো আমি বললাম যখন আমি টিভি দেখছিলাম আমার দাদা পড়াশোনা করছিল, দুটো কাজ একসাথে চলতেই পারে। ধরো আমি বললাম আমি যখন খেলছিলাম আমার ভাই পড়াশোনা করছিল, হতেই পারে দুটো কাজ একসাথে চলছে। পাস্টে যদি দুটো কাজ একসাথে চলে তাহলে সেটাকে আমরা কি দিয়ে জয়েন করি জানো? পাস্টে যদি দুটো কাজ একসাথে চলে সেটাকে আমরা কি দিয়ে জয়েন করি? ওয়াইল দিয়ে জয়েন করি। আর এখান থেকে কোয়েশ্চেন আসে, আর কোথাও থেকে প্রশ্ন আসে না। কিরকম দেখো, while I was doing my work my mother was cooking lunch for us, বলতে যখন আমি কাজ করছিলাম তখন আমার মা আমাদের জন্য রান্না করছিলেন। হয় এরকম, ছোটবেলা দেখতে মা বলতো না আমি রান্না করছি আমার সামনে এসে পড়তে বস, বলেনি তোমাদের মা বাবা? তাহলে কি দুটো কাজ একসাথে চলছে না? এবং যদি দুটো কাজ পাস্টে একসাথে চলে তাহলে আমরা কি দিয়ে জয়েন করি? এবং while সব সময় কোন টেন্সে ইউজ হয়? পাস্ট কন্টিনিউয়াস, আর কোথাও ইউজ হয় না। ঠিক আছে, মনে থাকবে while সব সময় পাস্ট কন্টিনিউয়াসে জয়েন হয়। যদি কোথাও পাস্ট কন্টিনিউয়াস দেখতে পাও while বসাবা, যদি কোথাও while দেখতে পাও তাহলে পাস্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, তারপরে কি আছে দেখো, while she was dancing I was singing, যখন সে নাচ করছিল আমি তখন কি করছিলাম? গান গাইছিলাম। দুটো কাজ পাস্টে একসাথে হচ্ছে, তখন সেটাকে আমরা কি দিয়ে জয়েন করছি? while দিয়ে। আচ্ছা, এরকম আমি বলতে পারি না যখন আমি টিভি দেখছিলাম আমার বাবা চলে এলো, দুটো কাজ একসাথে হলো? হ্যাঁ, আমার তো টিভি দেখা চলছিল, তারপর বাবা হুট করে চলে এলো, একটা পয়েন্টে দুটো কাজ একসাথে হলো না? এটাকেও কিন্তু আমরা পাস্ট কন্টিনিউয়াসলি বলবো, এখানেও আমরা while দিয়ে জয়েন করব। দুটো কাজ একসাথে হলো না মানে ধরো এখানে কি হচ্ছিল যে আমিও নাচছি আমার ভাই গান করছে, দুটো কন্টিনিউয়াসলি চলতে থাকছে। কিন্তু যখন বলছি টিভি দেখছিলাম তখন বাবা চলে এলো, বাবা আসাটা 1 সেকেন্ডের জন্যই হলো, তাই না? কিন্তু একটা মোমেন্টে তো দুটো কাজ একসাথেই হলো, তখন সেটাকেও কিন্তু আমরা while দিয়েই জয়েন করি। কিরকম দেখো,
আই ওয়াজ ওয়াচিং টিভি ওয়েন মাই ফাদার কেম, বলছে বাবা যখন এলেন তখন আমি টিভি দেখছিলাম। এখানে ওয়েন লেখা আছে কেন আমি পরে বলবো। তুমি এখন বলছো এখানে কি বসে, ওয়াইল বসে, তুমি আগে ওয়াইল টুকুনি বস, ঠিক আছে। তারপরে কি আছে দেখো, হি ফাউন্ড আ গোল্ড কয়েন ওয়াইল হি ওয়াজ ক্লিনিং দ্য ফ্লোর। এর মানে কি, বলছে যখন সে ফ্লোরটা ক্লিন করছিল তখন ও একটা সোনার কয়েন খুঁজে পেয়েছে। ফ্লোর ক্লিন করার কাজ চলছিল, তার মধ্যে একটা কয়েন ফুট করে খুঁজে পেয়ে গেল, দুটো কাজ একসাথে হলো না, তখন আমরা সেটাকে কি দিয়ে জয়েন করছি, ওয়াইল দিয়ে। তাহলে একটা জিনিস বোঝো যে যদি সেন্টেন্সের মধ্যে ওয়াইল থাকে তাহলে মিনিমাম একটা কাজ কন্টিনিউয়াসে থাকতেই হবে, ঠিক আছে। একটা কাজ মিনিমাম পাস্ট কন্টিনিউয়াসে থাকতেই হবে, অন্যটা সিম্পল পাস্ট হতেও পারে। আইডিয়াল সিচুয়েশন কি দুটোই পাস্ট কন্টিনিউয়াস হবে, কিন্তু সবসময় তো আইডিয়াল সিচুয়েশন সব হয় না। এটাও হতে পারে যে একটা পাস্ট কন্টিনিউয়াসে আছে আর একটা সিম্পল পাস্ট আছে, ঠিক আছে। তাহলে কি বললাম, পাস্টে যদি দুটো কাজ একসাথে হয় তাহলে সেটাকে আমরা কি দিয়ে জয়েন করি, ওয়াইল দিয়ে জয়েন করি। এবার একটা প্রশ্ন, তোমরা তো এটা শিখে গেছো, এটা দিয়েই বারবার প্রশ্ন হয়। এবার ওরা চালাকিটা কি করবে জানো, ওরা অপশনে ওয়াইলটা দেবে না, কি দেবে বলো তো, ওয়েন দেবে। যদি অপশনে দেখো ওয়াইল নেই তাহলে কি বসবে, ওয়েন বসবে। সেম মানে, কিন্তু ওয়েনটা হচ্ছে, ওয়েনের নিজস্ব কোনো নিয়ম নেই, মানে ওয়েন যে কোনো জায়গাতে বসতে পারে, তো ওয়াইল শুধু কোথায় বসে, পাস্ট কন্টিনিউয়াসে বসে। যেরকম পড়েছিলাম না, সিনস আর ফ্রম, মনে পড়ছে, হ্যাঁ, ফ্রম সব জায়গাতে বসে, সিনস শুধু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে বসে। সেরকম ওয়াইল আর দুটোরই কাজ একই, কিন্তু এ শুধু পাস্ট কন্টিনিউয়াসে বসে, এ সর্বঘটের বিল্লপত্র, ও সব জায়গাতে বসতে পারে, ঠিক আছে। অপশনে যদি ম্যাডাম দুটোই থাকে তাহলে কোনটা বসাবো, ঠিক আছে। আর যদি এ দেওয়া না থাকে তাহলে কি বসাবো, বোঝা গেছে। শুরু হয়ে গেছে এদেরও গান বাজনা, এবার প্রশ্ন সলভ করো। এগুলো তো করিয়েছিলাম, এটা করিয়েছি, তাই না? বলো তো কি ভুল আছে, দ্য ম্যানেজার ডিড নট গন টু বম্বে ইয়েস্টারডে, কি হবে, এই দেখো ডিড আছে না। একটা জিনিস শুনে নাও, একই সেন্টেন্সে একসাথে দুটো পাস্ট কখনো থাকবে না, ঠিক আছে, একটাই পাস্ট থাকবে। এখানে যেহেতু অলরেডি ম্যাডাম ডিড আছেই, তাহলে আর বাকি সব কি হবে, প্রেজেন্টে হবে। তাহলে এখানে কি হবে, কে বলছো গো, ওয়েন গো, ওয়েন গন, ঠিক আছে, ওটা গান নয়, গন, ঠিক আছে। এটা হচ্ছে প্রেজেন্ট, এটা পাস্ট, এটা হচ্ছে পার্টিসিপল। এখানে অলরেডি একটা পাস্ট আছে তাই আমি প্রেজেন্ট বসিয়েছি, ঠিক আছে। এত আওয়াজ, বাপরে বাপ। তারপরে বলো, হি ডিড নট কল্ড মি, হবে, কি হবে, এখানে কল হবে কেন, অলরেডি পাস্ট আছে। তারপরে বলো, আই ড্যাশ আ পার্টি লাস্ট নাইট, এটা হবে না, ওটা হবে, এটাই হবে না কেন, এখানে লাস্ট নাইট বলে দিয়েছে, আমরা এক্ষুনি শিখলাম। তারপরে বলো, হি অ্যালাউড হিজ সান টু ড্রাইভ বাট হি ওয়ার্ন হিম অফ দ্য ডেঞ্জার, বলো, বলছে ওর ছেলেকে তো গাড়িটা চালাতে দিল কিন্তু ওকে ডেঞ্জার যে কি কি আছে এটাও বলে দিয়েছিল, কি ভুল আছে। একই সেন্টেন্সের মধ্যে পাস্ট প্রেজেন্ট কখনো একসাথে থাকবে না, কেন, কারণ এখানে দেখো, এখানে পাস্ট আছে না, আর এখানে প্রেজেন্ট আছে, কোনোদিনও হবে, তাহলে কি হবে, দুটোই পাস্টে যাবে বা দুটোই প্রেজেন্টে যাবে। এখানে পাস্ট আছে, তাহলে ওখানেও কি করবো, বোঝা গেছে। তারপরে দেখো, ডিড ইউ বেক চকলেট কেক ইয়োরসেলফ দিস টাইম, তুমি কি নিজে নিজেই চকলেট কেক বানিয়েছো, কি ভুল আছে, ডিড আছে, তাহলে কি হবে, হি স্টপড কপিং when the examiner warned him, কি ভুল আছে, এই দেখো স্টপড আছে না, পাস্ট আছে, তাহলে এখানেও পাস্ট হওয়ার কথা না, তাই না। বলছে যখন ওকে এক্সামিনার ওয়ার্নিং দিল তখন ও কপি করা বন্ধ করে দিল, এটা পাস্ট হলো তো ওটাও পাস্ট হবে, মানে একই সেন্টেন্সে পাস্ট প্রেজেন্ট তো একসাথে থাকবে না, তাহলে এটা কি হবে, বোঝা গেছে। এবার পাস্ট কন্টিনিউয়াসের কোশ্চেন দেখো, এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন, আগেও বলেছি এরকমই প্রশ্ন হয়। দেখো, while I dash in the station someone stole my bag, এবার কি আছে দেখো, এই যে আমি while দেখতে পেয়ে গেছি, পুরো সেন্টেন্সে কোথাও পাস্ট কন্টিনিউয়াস আছে,
আছে কি অপশন না, তুমি সেন্টেন্স দেখো। নাই তাহলে আমি কি আনবো? পাস্ট কন্টিনিউয়াস। অপশনে আছে দেখতে পাচ্ছ? বোঝা গেছে? বলতে যখন আমি স্টেশনে বসে বসে অপেক্ষা করছিলাম তখন কেউ আমার ব্যাগটা চুরি করে নিয়ে গেছে। দুটো কাজ একসাথে হলো। তাহলে তারপরে দেখো, দ্য ফোন র্যাং ড্যাশ আই ওয়াজ ওয়াচিং টিভি। বলতে যখন আমি টিভি দেখছিলাম ফোনটা বেজে উঠলো। এই দেখো পাস্ট কন্টিনিউয়াস আছে না? তাহলে কোন অপশনটা হবে? এখানে তো ওয়াইলই আছে, আছে না? পাস্ট কন্টিনিউয়াস চোখে কোথাও দেখতে পাও, আর অপশনে যদি ওয়াইল দেখো তাহলে কি হবে সব সময়? ঠিক আছে। আই মেট হিম ড্যাশ উই আর স্টাডিং ইন দ্য লাইব্রেরি। কি হবে? এই দেখো এখানে পাস্ট কন্টিনিউয়াস আছে কিন্তু অপশনে কোথাও ওয়াইল নেই, কিন্তু ওয়েন তো আছে। তাহলে আমি কোনটা করব? বোঝা গেছে? আজকে লিয়ে ইतना ही था। হ্যাঁ, এই কোশ্চেন গুলো কোশ্চেন তো গ্রুপে দেওয়া আছে। হ্যাঁ দিয়ে দিচ্ছি, গ্রুপে তো দেওয়াই আছে। হ্যাঁ হ্যাঁ সব দেওয়া হবে।